সাপ এই যে নাগ দেবতা ওই হরিণ মাইরিয়া কাইটটা তার কষা কুটপিয়া না, তারপরে ওই জুলাই থেকে কিনারায় কিনারা যেতাম আমরা একদম সেই ডেগলিপুরে দিয়ে মাঝখান দিয়ে আবার রাস্তা, মানে হ্যাঁ এখান থেকে এতটা না এই গুড মর্নিং কোথায় আছে, কোথায় দেখা যায়? দেখা যায় কিন্তু কাছে যাওয়া যাবে না। ও তো ই দেবে না। হ্যাঁ, ওরা মোবাইল এক্সপোর্ট ওদের ফোন করা হয়েছে। হ্যাঁ, ওরা বলছে বিজলিপুর থেকে আসবে, তো দেরি হবে না? এখন আসবে কে জানি। তারপরে ওরা আস্তে আস্তে থাকবে তত সময়। বিশাল সাপ এই যে মায়ের নাগ দেবতা না, নাগ দেবতা তো ভয় তো করে। নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আবারও চলে এলাম ডিগলিপুরের রামনগর গ্রামে। এই গ্রামে মহানন্দ গোমস্ত দাদা ভাইয়ের মেজদার সঙ্গে আমরা একটু কথা বলবো যে এই গ্রামের পরিস্থিতি বা গ্রামের চাষবাস এবং অন্যান্য বিষয়ে দাদার কাছ থেকে অনেক কিছুই জানবো। ডিগলিপুরে বিভিন্ন পিছিয়ে পড়া গ্রামের কথা আমরা শুনেছি, তার মধ্যে রামনগর গ্রাম একটা। এই গ্রামের বিষয়ে আমরা অনেক কিছুই শুনেছি শ্রী মহানন্দ গোমস্ত দাদা ভাইয়ের মুখে, কারণ ওনার জন্মই এই গ্রামেই হয়েছে। ওনার এই গ্রামেই বেড়ে ওঠা আর এই গ্রামেই পড়াশুনো করা, এবং পড়াশোনা করার যে পরিস্থিতিটা আমরা সবটাই দাদার মুখে শুনেছি। আজ এই দাদার বাড়িতেই আমার হাজব্যান্ড এসেছে। আজ ডিগলিপুরের বিভিন্ন গ্রাম অঞ্চল এবং পিছিয়ে পড়া গ্রামগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি, সেটা একমাত্র শ্রী মহানন্দ দাদার প্রচেষ্টার ফলে। দাদাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এই সবুজে ঘেরা সুন্দর গ্রামের মাঝে দাদার ছোট্ট একটা নতুন বাড়ি করেছেন। আর এই যে হচ্ছে দাদার মা এবং বাবার মূর্তি, স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন। দাদার এই ভিটা বাড়িতে মা এবং বাবার এখানেই দাহ করা হয়েছে। বর্তমানে ওনার সপরিবার নিয়ে শ্রী বিজয়পুরামে বাড়ি তৈরি করে ওখানেই বসবাস করছেন। কিন্তু দাদার নিজের ভিটা বাড়িতে অনেক কিছুই করার ইচ্ছা। দাদারও ইচ্ছা ছিল হাজব্যান্ডের সঙ্গে ডিগলিপুরে আসবেন, কিন্তু ব্যস্ততার কারণে আসতে পারেননি। একটা সময় এই রামনগর গ্রামের বাসিন্দাদের খুবই কষ্ট ছিল, আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু বর্তমানে সকলের সঙ্গে কথা বললে একটাই কথা জানতে পারি যে বর্তমানে ওনারা অনেক সুখে আছেন। যখন থেকে বাগবাগিচা ওনারা করতে আরম্ভ করেছেন তখন থেকেই আর আর্থিক অবস্থার দিক থেকে পিছিয়ে নেই। রাস্তা থেকে যখন বাস গাড়ি যাওয়া আসা করে তখন এই গ্রামের প্রতিটা মানুষের মনে আলাদাই আনন্দ দেখা যায়, কারণ 2 মাস হলো এই রাস্তাঘাট তৈরি হয়েছে। এখন ঘন্টায় ঘন্টায় বাসে যাতায়াত, কোনো অসুবিধা নেই। তাহলে চলুন আমরা এই বাড়ির মেজদার সঙ্গে একটু কথা বলি। নমস্কার। দাদা আপনার নামটা বলুন। দাদা আমার নাম বীরেন গোমস্ত। এই বাড়ি ছিল পটুয়াখালী গ্রাম, পাথরঘাটা থানা, বরিশাল ডিস্ট্রিক্ট। ওখানে আমাদের সেই পূর্বপুরুষের যে বাড়িঘর, বাপদাদা, ঠাকুরদাদা, ওখান থেকে যে কোনো কারণে অসুবিধার জন্য আমরা আন্দামানে আসি রিফিউজি হয়ে। অনেক কষ্টের কথা, সেগুলো বলে আর কি লাভ হবে। দাদা প্রথমে তো ডাইরেক্ট এখানে আসেন না, কোথায় আসছেন? প্রথমে আমরা ওই বাংলায় পশ্চিমবঙ্গতে ছিলাম, ওই ক্যাম্পে ছিলাম বর্ধমানে, তারপরে রংপুরে, বিভিন্ন জায়গায় ক্যাম্পে সরকার পুনর্বাসন দিয়ে রাখছেন আমাদের। তারপরে ওখান থেকে যখন আন্দামানের ডাক হয়েছে, আন্দামানে রিফিউজি নিয়ে আসবে না, তখন ওই সেই ডাক ধরে বহরে মানে কিছু 10 ফ্যামিলি, 20 ফ্যামিলি বা 64 ফ্যামিলি এরকম করে একটা বহর ধরে আসছি আমরা। ওই সেইখানে 80 যায় বিরাক করে দিছিল। এখানে বিরাক, বড় বিরাক ছিল, সেই বিরাকে কোন বিরাকে 10 ফ্যামিলি, এই 12 ফ্যামিলি এরকম একটা রাখছে। পরে এই জমি যখন সরকার আবার ছাপাই করে দিয়া আমাদের বসায় দিয়ে গেল, তখন কি হতো, ধান লাগাবার কোনো সিন ছিল না। ওটা তখন না, ওই ধান সরকার দিত, ধান ছিটিয়ে দিত। গাছ কাটে সেই চলা মানে লাকড়ি বানাইয়া পুরো লেং দেওয়া হইতো।
তারপরে ধান তো কাটতো সব এক বহরে থাকতো সব, যত বয়স্করা ছিল এক এক জায়গায় বড় বড় ধানের ঢেরি করতো, মলাই করতো, এরকম সবে কয়েক বছর ছিল। কোথায় এটা? এখানে সবাই যত এরিয়া দেখেন না, এইটা সব ওই একসঙ্গে করতো সব বয়স্করা। তারপরে ধীরে ধীরে যখন ওই ভাগযোগ করে মাপযোগ দিয়ে দিল, তখন যার যার আয়ত্তের মধ্যে মানে যার যার এরিয়া চাষ করতো। এইভাবে দীর্ঘকাল কাজ করছে, মানে অনেক কষ্ট ছিল, যোগ হাঙ্গর মাকড় না বিভিন্ন ধরনের, বাপগুলো তো প্রচুর কষ্ট করছে, বলার মতো না। তো তারপরে কি করা হবে ধীরে ধীরে, কেননা সেই সময় থেকেই তো রাস্তাঘাটের না আর বিশাল 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 বিশাল। আর আমাদের এই আন্দামানে এসে না দা, আন্দামানে এই আসার পরে বিশাল দুর্গতি ছিল। যেমন ওই আমি এখানে এসেও কাজ করছি, মানে 1 মাসে 15 টাকা, আমাদের জীবন বড় কষ্টের জীবন। তো সেগুলো বলে তো লাভ নাই, সবাই ছিল এক সময়, এখন তো ভালোই আছে। এখন গ্রামের কত সুন্দর উন্নত, কত বাসা এক সময় বিশাল পরিশ্রম করেছে। বর্ধমানে আমার 50-এ জন্ম, ঠিক আছে, 1950 আমার জন্ম, ডেট অফ বার্থ। তো ওখানে 9 বছর যখন আমার বয়স পূর্ণ হয়, 9 বছর বয়সে আমি আন্দামানে আসি। আপনার যে শৈশবকালটা কিভাবে কাটিয়েছেন, সেই সমস্ত ব্যাপারে আমাদের একটু বলবেন। যখন আমরা আন্দামানে আসি না, আমরা ছোট বয়স, তখন আমরা 3 ভাই বোনে আসি। এখানে এসে আর কি আমরা আরো মানে মেম্বার বেড়ে গেল, ভাই বোন সব আসলো। কোনো করণ ক্রিয়া কাজ ক্রিয়াতে ডাকতো না, বলতো কি ওদের অনেক লোক, ঠিক আছে। তো মা বলতো বাবা ঠিক আছে, বাড়ি কাজ করো, খাও যা পাও। তাই আমরা ওই ভাই বোন নিয়ে মিশে থাকতাম। ধীরে ধীরে যখন কাজের সামর্থ্য জানলাম, করতে শিখলাম, একটু ভালো হইলাম, তখন ঘর দুয়ার করলাম, ছোট্ট ছোট্ট করে জমি জমা করলাম। তখন আবার পুনরায় সেই যেই সব লোকেরা ভালোবাসতেন না আমাদের, হ্যাঁ, অনেক কষ্টের মধ্যে, তখন তারা আবার পুনরায় আমাদের ডাকতো এবং সম্মান জানাতেন। যখন আমরা আন্দামানে আসি না, তখন হরিণ হরিণ মানে কিরকম ছিল, এই সব জমিতে লাল হয়ে যেত, মানে হরিণের জন্য কিছু রাখা যেত না, লাল হয়ে যেত। আমরা সব ভাই বোন নিয়ে লেজা সরকি নিয়ে তাড়াতাম, মানে একদম হই হল্লা করে তাড়াতাম না, কত মারতাম। তারপর তখন ধান খেয়ে যেত না, খাইয়ে যেত, আমরা কি করতাম, ওই হরিণ মাইরিয়া কাইটটা তার কষা কুটতে না, তারপরে ওই ঝুলাই দিতাম, মানে গন্ধ পস্ত, হ্যাঁ গন্ধ, ধান খাইতো না, এইভাবে। আর কত হরিণ মারিয়া থুয়ে দিতাম, ঝুলাইয়া টাঙ্গাইয়া, বড় এই এলাকা বিশাল গাছ ফাটাই না বেড়া দিয়া, মানে রাখতাম, ধান খাইতাম। এইভাবে হরিণ শুয়োরের বিশাল উৎপাত। আমরা হরিণ শিকার, শুয়োর শিকারে যেতাম, ঠিক আছে। এই বালাম ছিল এরকম বড় বড়, এটা গল্প শুনলে গল্প লাগবে, এগুলো কিন্তু সত্যি অরিজিনাল ঘটনা। এরকম বালাম ছিল, আমরা শিকারে যেতাম কুকুর নিয়ে, ঠিক আছে, কুকুর নিয়ে যেতাম। পুকুরে ওই শুয়োর যত হুঁক করে পড়তো, তখন বললাম ওই শুয়োর ধরছে, ধরে চলে যেতাম, বালাম মেরে দিত, বিশাল দাতাল শুয়োর আনতাম গ্রামে। কত আনন্দ, খাও, সে সময় খাবারের একটা বিশাল মজা ছিল না। এরকম দিন গেছে বহুত, মানে আনন্দ জীবনের, ছোটবেলার আনন্দ, মানে এইসব আনন্দ আর কি না। মানে আমাদের হয়তো কষ্ট ছিল, তার ভিতরে একটা সুখ ছিল। কিরকম, এই গ্রামে পেট্রোল ছিল না, কেরোসিন ছিল না, বহু দূরে দূরে 1 লিটার কেরোসিন দাম 10 পয়সা ছিল। 10 পয়সা আমাদের অনেক দিন লাগতো, ঠিক আছে। তো যাই হোক, আমরা সমুদ্রে বা সাগরে জঙ্গলে যেতাম শিকারে, পাইতাম ধূপ, ওই ধূপ আনতাম, ধূপ আইন না, এবার মাকে বলতাম মা বাতি ধরাও, এবার ধূপ জ্বালাই দিয়ে, ওই মহানন্দর হাতে দেখবেন, এই জায়গায় আমার ভাইয়ের হাতে পোড়া ধূপের পোড়া আছে, এই দেখবেন এখানে, হ্যাঁ এখনো ধূপের, ছোটবেলা ধরে বসেছিলাম ধূপের এসে না, তখন এখানে পুড়ে গেছিল, আমার বর্দির হাত থেকে পুড়ে গেছিল। ওই ধূপ ধরাই দিয়ে বেশ মাছ কাটতাম, মাংস কাটতাম, বেশ আনন্দ, ওই হই হুল্লা, বাচ্চারা, বাবা মা রান্তো, এক জায়গায় বড় কড়াইতে রান্না করে এক জায়গায় বসাই দিত। এরকম আনন্দ গেছে, মানে সুখের ভিতরে দুঃখ, দুঃখের ভিতরে সুখ, মানে এরকম ছিল। এরকম জীবনটা এই আন্দামানে যাপন করেছি আমরা। তো এখন আর সেই শুয়োর আর হরিণ নাই না, এখন কিচ্ছু পাবে না। তবে আগেকার দিনে তো ঠিক আছে, তখন নতুন বসতি, তখন ধান সবজি যা কিছু করেন সব নষ্ট করে, কি করবে সবাই, মজবুরে এগুলো করতো।
এখন আর হবে না দাদা, এখন হরিশ শর্মা ধরলে পরে 6 মাস জেল, বিনা আরো বেশি দেয়। হ্যাঁ, মুশকিল হবে, তারপরে ফাইন। ফাইন। তো এইভাবে দিনগুলো গেছে। সেই পূর্বের ভাবনা ভাবলে ভালো লাগে। আর একটা জিনিস দেখেন দাদা, যখন আমরা আন্দামান আসছি না, তখন দুর্গাপুজোতে একটা জিনিস দেখেন, পয়েন্ট কত সুন্দর না। দুর্গাপুজোতে যখন দশরা বারদশা হয় না, কি কাদা কি হান্দোল, তখন সবাই বাড়ি যেতাম। বার দশরায় ধান দুব্ব দিত, তারপর জয় জুপো দিত, পিঠে দিত, বিভিন্ন ধরনের খাদ্য দিত, কাদা কিষান ওই জুপড় দিত মানুষে না, সবার ঘরে ঘরে। সেই শান্তিটা তো এখন নেই, বুঝলেন? খুব সুন্দর ছিল। একদিক দিয়ে বাপ খুড়াদের সময় আনন্দ ছিল, একদিক দিয়ে কষ্ট ছিল। কষ্ট করে এই পাহাড় দেখছেন কি ভয়ঙ্কর পাহাড়। এটা না ওই মধুপুর থেকে ক্লিয়ার এই পাহাড়ের উপর থেকে কিনারায় কিনারা যেতাম আমরা, একদম সেই ডেগলিপুরে দিয়ে সীতানগরে ওই ক্ষুদিরামপুরে নামতাম। ওইখানে ঢলক ফলক যদি হতো না, তাহলে ওই অসুবিধা হতো, তাই কোনোদিন রাত্র কাটানো লাগতো লোকের বাড়ি। তারপর দিন সকালবেলা হেঁটে যাইতাম সেই বাজারের দিকে। এসব আগে দিল্লিপুরে গেলে একদিনে রিটার্ন আসতে পারতাম না, হতো না। কাজকর্ম করে 2 দিন পরে আসতে। হ্যাঁ, কাজকর্ম বা ডিগলিপুরে তো একটা আমাদের মহকুমা, একটা বড় বাজার না, ওখানে গেলে পরে ওই সবাই যাওয়া লাগতো। কোনো কাজ তো ওইখানে। হ্যাঁ, ওই তো ওইখানে যাওয়া লাগতো। এখনো তো দিল্লিপুরে যাওয়া লাগে না। হ্যাঁ, এখন তো মহকুমা ভাগ হয়ে, জেলা ভাগ হয়ে গেল না, এখন তো সমস্ত সব ডিগলিপুরে আমাদের। এসি কোর্ট ফোর্ট, তহসিলদার অফিস, যাবতীয় যা কিছু সবই ডিগলিপুরে, মায়াবন্ধন ছিল না। আগে ছিল আমাদের রামনগর গ্রাম, পোস্ট কালীঘাট, জেলা মায়াবন্দর, ঠিক আছে। এখন সমস্ত সবই ডিগলিপুর, ঠিক আছে। দাদা, এই যে জমিগুলো এখন খালি পড়া পতিত রয়েছে না, এইগুলো কি এখন চাষবাস করবেন না? হ্যাঁ, এই যে এখানে ওই যে কোঠাগুলো দেখা যায় না, ওই কোঠাগুলোতে আপনার ওই ধান ছিটে বীজ চারা করতে হবে। এখন কি এখন বৃষ্টিকালে কি ধান করবে? হ্যাঁ, বৃষ্টিকালে ধান হবে, তারপরে ধান কাটার পরে কেউ ডাল করে, কেউ কোনো সবজি করে। আপনারা এখন কি করে? আমরা এখন খালি এই বর্ষার সময় ধানই করবো। হ্যাঁ, ধান কাটার পরে হয়তো ডাল হবে বা সবজি হবে। ওই ধানের সময় ধান, ডালের সময় ডাল। এখন দেখছি ধানের চাষটা লোকজনেরা খুব কম করছে, কম করে, বাগান সব করে। হ্যাঁ। তাই এতে ভবিষ্যতে তো দাদা জমি থাকবে না। জমি ধানে না, এই যখন আমাদের এই দেখেন, আমাদের একটা দেখেন, এই যে ওই যে মেরি না, ওইখান থেকে আমাদের ওই যে পুকুর কাটছে, ওই সবুজ বাগিচা না, এই বেলে এইটা একটা পাট ছাড়া আমাদের, মানে দানা পানি জোগাড়ের জন্য। আর এই যে এই সুবরি চারা গাছ লাগাইছে না, এইটা পুরো মানে বাগিচার জন্য। হ্যাঁ, এটা একদম পুরো লম্বা। হ্যাঁ, এই পাশটা একদম পুরো লম্বা, সবাই ভাগ ভাগ আছে, মানে ভাগ ভাগ। যে এইটা মহানন্দর, এই যে রেলিং ফিলিং আমি দিয়েছি। হ্যাঁ, আমি দিয়েছি, এটা ওর, এইটা ছোট ভাই, এটা। তারপরে ওই এখন ভাগ ভাগ, এই যে রেলিং দেন না পাট করা, এটা আর কি ভাই, এগুলো আমি করেছি। আর এই গাছগুলো মরে গেছিল, তাই যত্ন করে করেছি, পরে এই ভালোই হয়েছে। এইটা হ্যাঁ, সবাই হ্যাঁ, যার যতটুকু থাকবে এখানে ওই সবজি করো, ধান লাগাও, ডাল লাগাও, সব যা কিছু করো। আর এইদিকে সব বাগিচা হবে, একটা পাট না, দুটো মাঝখান দিয়ে আবার রাস্তা, মানে হ্যাঁ, এখান থেকে এতটা না, এই আপনার এতটা রাস্তা, যাতে একটা বড় গাড়ি যেতে পারে, ঠিক আছে। আমাদের ভিতরে ছেড়ে দিয়েছি আর কি, আমরাই না। তো কেন ওই মাথায় আছে একজন, লাস্টে সে কোথা থেকে যাবে। হ্যাঁ, তারপরে এখন কখনো কখনো যদি কোনো অসুবিধা হয়, যে হয়তো দেখা গেল এখানে থাকবো না, বা ভবিষ্যতের কথা না, হয়তো আমি একটু জায়গা বিক্রি করলাম, হতেই পারে না, তখন বিশাল বেনিফিট আর বিশাল দাম হবে। রোড থাকবে, রাস্তা থাকবে, পাহাড় পর্যন্ত রাস্তা থাকবে। এইভাবে আমরা এইখান থেকে লম্বা করে পাহাড়, হ্যাঁ একদম, আমাদের এই যে জমি লম্বা না, আর পাহাড় এইভাবে একদম লম্বা। হ্যাঁ, খুব সুন্দর। এই যে দাদা, আপনার পাহাড়ে অনেক প্যাডাক গাছ, প্যাডাক গাছগুলো আপনার না? প্যাডাক গাছ তো আমাদের, কিন্তু ওটা নিজেরা নিজেদের রয়্যালটি, মানে এটা আমাদের না, অকুপেন্সি রাইট নেই। অকুপেন্সি রাইট মানে হতো, মানে যখন অকুপেন্সি রাইট হয়, তার পাহাড়ের গাছ আমার, ঠিক আছে। ওইটা অনেকের বেশিরভাগ নাই, সরকার বিশাল চালাক, বুঝলেন। তো ওইটা অকুপেন্সি রাইট হলে পরে তার জন্য ওইটা বাগিচা করতে হবে, ওই দেখাইতে হবে, শো করাইতে হবে যে আমার পাহাড়ে বাগিচা আছে, তাহলে ওটা হবে।
তো সেই জন্য আমরা প্রস্তুত রয়েছি আর কি করার জন্য। ওই প্যাডা গর্জন ওগুলো তো নিতে তো পারবে না অবশ্যই, আর আমরা দেবও না, কিন্তু মেন কথা হচ্ছে অকুপেন্সি রাইটের দরকার আছে, তাহলে আমরা কার্ডের সুইং করিয়া আমরা কাজে লাগাই পারবো। নিজেরা নিজেদের কাজে লাগে দিন। ফরেস্টারে কাটতে আসছিল তো দিই নাই তোমরা? হ্যাঁ কাটতে আসছিল, কাটতে ওই যে গরু কিনে দিয়ে গেছে আমারে, দেখছেন? হ্যাঁ, বলে মেজদা দুধ খাবি, গরু পুষবি, দুধ ভালো দুধ হয় গরুতে। এখন বাচ্চা বড় হয়ে গেছে। তাহলে দাদা পুকুরে মাছ আছে? মাছ কি কি মাছ আছে? মাছ আছে আপনার রূপচাঁদ আছে, তারপরে কাতলা আছে, তারপরে সিলভার কাপ না কি কি বিভিন্ন ধরনের মাছ আছে, নাম তো জানি না, অনেক মাছ আছে। তা মাছ এখানে মানে বিক্রি করার মতো আছে না নিজের খাওয়ার মতো খালি? এই কিছু বিক্রি করা যাবে, এই ভাই আসলে পরে তুলতে হবে, তাই তুললে পরে কিছু ওই ফাটাই দিতে হবে। ওই কুবান যখন ছাড়ে না তখন মাছের ডিমান্ড হয়। হ্যাঁ, ওই সময় সাগরে মাছ ধরতে যান না? দিতে পারে না, তখন উঠাইলে পরে ওই ভাই আসলে কিছু তুলবো, হ্যাঁ, তুললে তারপরে এখানে ওই যে হ্যাঁ হ্যাঁ। ছোট হাঁসটা বাচ্চা ছাড়া যায় না। কেন, খেয়ে ফেলে? হ্যাঁ, পাও খাইতে নেবে। মাছে খেয়ে ফেলবে? হ্যাঁ, এই ছোট গুড়ি গুড়ি বাচ্চা আছে না, ছোট ছোট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুটে রাখা যাবে না, তাহলে পাও সব থাকবে না একটা। এই একটু আগে এইখানে একটা ছিল, এখানে বলটা ছিল না, হ্যাঁ বলটা ছিল, বলটায় মানে দেখি নড়ে, যে নিচে আইতেছে ভালো, এই ঘাসগুলো খাচ্ছে। তাই? এই সব খাবে, এই যখন জলে ভরে যাবে না হ্যাঁ তখন খাবারের দরকার নেই, হ্যাঁ। তখন ঘাস পাতা সব খাবে, পেঁপে লাউ সবজি যা কিছু ঘাস পাতা কুচোয় দিতাম আমি। তা কয় বছর হয়েছে মাছ ধরেন না? এই তো সবে মাত্র এই বছর 1 বছর হইল আর কি, হ্যাঁ, আমরা মাছ পুষেছি, তাই? এবার ধরা লাগবে। তাই? তাহলে তাও কত সাইজ কিরকম হয়েছে? কিলোর উপরে আছে, কোনটা কিলো কিলো আছে। তাই? ওই রকম তো এগুলো মার্কেটে চলে যাবে? হ্যাঁ, কত করে যাবে? মার্কেট হিসাবে যখন যখন দাম থাকবে না। হ্যাঁ, গ্রামের যে দৃশ্য, প্রত্যেক বাড়িতে পুকুর, একটা জমি ভরা ধান, হ্যাঁ, গোয়াল ভরা গরু, আর এইসব জিনিসগুলো একদম যে পূর্ববঙ্গের যে ছাপটা, সেটাই এখানে আন্দামানে ধরে রাখা হয়েছে, তাই না? এইগুলো তো কুলে খাড়া না দাদা? এই যে কুলে খাড়া, এই তো, এই যে রক্ত হয় না, এইখানে ব্রাহ্মণী শাক দেখি না, আমাদের এখানে নেই। না, ব্রাহ্মণী শাক আমাদের, হ্যাঁ, এই যে একটা লাল হলুদ ফুল দেখেন না, এই যে, হ্যাঁ হ্যাঁ এই যে, হ্যাঁ, এগুলো কিন্তু একটা ভালো শাক, কিন্তু এটা যখন বড় হয় ডগা ডগা এরকম হয় না, এইটা না ঝাল লাগে, ঝাল ঝাল। এর যে এই ডগাটা না, এই যে বড় ডগাটা, এই যে এই ডগাটা না, যখন এটা আঙুলের মতো মোটা হয় না, তখন মা কাকুর তুলে নিয়ে আসে না, তাহলে এরকম কাটতো, কাটটা ফের মাছটা দিয়ে, চিংড়া মাছটা দিয়ে ঝোল রানতো না, বড় সুন্দর লাগতো, বিশাল ভালো শাক। খাওয়ার যে স্বাদ, সেটা বাঙালি ছাড়া আর কেউ জানে বলেন? আর গ্রামের যে এটা তো আর অন্য কোথাও পাওয়া যাবে না। এই যে গোয়ালঘর, ভাঙতে হবে, ভাঙতে পারবে, সময় খাবার না দেবো, এখন সন্ধ্যের সময় খাবার দেবো, পেট ভরা, ঘরে ঢুকবে, ডিম পারবে, খাবার না দিলে পারবে। আজকে আজকে একটা ডিম পাচ্ছে, নতুনে দিচ্ছে। হ্যাঁ, এই একটা ডিম পাচ্ছে, 10টা হাঁস আছে, 10টা ডিম পারে। এই জায়গায় হাঁসের ডিম কত করে? কিন্তু একদম কমই না? 10 টাকা না, এখন 12 টাকা হয়েছে দেখি তোমার।